আমরা যখন অসুস্থ অবস্থায় ডাক্তারের কাছে যাই, অসুস্থ অবস্থায় ডাক্তারের কাছে গেলে আমাদেরকে অনেকগুলো টেস্ট ধরিয়ে দেয়। অনেকে ইচ্ছা করে ডাক্তারের কাছে এই জন্যই যায় না যে অনেকগুলো টেস্ট দিবে, এই টেস্টগুলো তো আমি বারবারই করাই, আমার রিপোর্ট নর্মাল থাকে। তারপর হচ্ছে অনেক টাকা নষ্ট হয়, সময় নষ্ট হয়, এর জন্য আমরা অবহেলা করি, এগুলা টেস্টগুলোর প্রতি মনোযোগ দিই না। কিন্তু বিষয়গুলো কি শুধুমাত্র আপনার সাথে কথা বলে বা আপনার বাহ্যিক অবস্থা দেখে যে একটা রোগ নির্ণয় করে ফেলবে, এটা আসলে হয় না। আপনার ভিতরের অভ্যন্তরীণ কন্ডিশনটা বুঝতে হবে, যাতে আপনার শরীরের রোগটা সঠিকভাবে ডায়াগনোসিস করা যায় এবং আপনাকে সঠিকভাবে একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিতে পারে। সেজন্য আসলে টেস্টগুলো করা। তো প্রথমত আমরা যে টেস্টটা করব এর নাম হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি। মোটামুটি সব রোগের ক্ষেত্রে এই টেস্টটা অনেক বেশি কমন, কারণ আমাদের প্রত্যেকটা অঙ্গ পরিচালিত হয় রক্ত চলাচলের মাধ্যমে। রক্তের হিমোগ্লোবিন অক্সিজেন ক্যারি করে নিয়ে যায়, রক্তের মাধ্যমে বিভিন্ন অঙ্গে পৌঁছায়। তখন হচ্ছে অঙ্গের যেসব কোষ আছে, কোষগুলো ঠিকমতো কাজ করা শুরু করে। আপনার যদি রক্ত চলাচলে কম থাকে তাহলে তো ঠিকভাবে কাজ করতে পারবে না। তো সিবিসিতে আমরা কি দেখি? প্রথমত আমরা দেখি হচ্ছে হিমোগ্লোবিন কাউন্টটা। আপনার যদি হিমোগ্লোবিন কাউন্টটা নর্মাল থাকে তাহলে আপনার শরীরের মোটামুটি রক্তের মাত্রাটা মোটামুটি ঠিক থাকে, মানে লোহিত রক্তকণিকায় যদি সবচেয়ে বেশি হয়, হিমোগ্লোবিন থাকলে নর্মাল থাকলে, তাহলে বোঝা যায় যে এখানে আপনার লোহিত রক্তকণিকার কোনো ঘাটতি নাই। টেস্ট করে যখন আমরা বুঝতে পারি আপনার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে, তাহলে বুঝতে হবে আপনার শরীরে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দেখা দিয়েছে। রক্তশূন্যতা থাকার কারণে যেহেতু হিমোগ্লোবিন কম, তাহলে অক্সিজেনটাও প্রত্যেকটা অঙ্গে কম পৌঁছাবে, আর অঙ্গগুলোর যে কোষগুলো আছে ওগুলোও কম কাজ করবে, আপনার শরীরের অবস্থা এমনিতেই খারাপ হবে। তাহলে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণটা অবশ্যই আমাদের জানা জরুরি। এখন যদি আপনার হিমোগ্লোবিনের পরিমাণ অনেক বেশি কমে যায়, ধরেন আপনার হিমোগ্লোবিনের পরিমাণ নর্মাল থাকা লাগে আপনার 14 থেকে 18 ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 12 থেকে 16 গ্রাম পার ডেসিলিটার, তাহলে এটা যদি 8 বা 10-এর নিচে নেমে যায়, তখন আপনাকে কিন্তু জরুরি মুহূর্তে রক্ত দেওয়া লাগে। তারপর এছাড়া আমরা সিবিসিতে আরো কিছু জিনিস দেখি, এটা হচ্ছে লোহিত রক্তকণিকার পরিমাণ, শ্বেত রক্তকণিকার পরিমাণ। শ্বেত রক্তকণিকার বিভিন্ন উপাদান আছে, ওই শ্বেত রক্তকণিকার বিভিন্ন উপাদানের নির্দিষ্ট মান এবং অনুচক্রিকা বা প্লাটিলেটের মান। যদি আমাদের ডেঙ্গু ধরা পড়ে, ডেঙ্গুতে এখন রিসেন্টলি আপনারা দেখতেছেন যে অনুচক্রিকার পরিমাণ কমে যাচ্ছে, ডেঙ্গুতে এই অনুচক্রিকার পরিমাণ কমে যায়, কারণ আমাদের যে রক্ততঞ্চন প্রক্রিয়া, মানে আমাদের যে রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়াটা, সেটা নিয়ন্ত্রণ করে থাকে আমাদের অনুচক্রিকা। তো অনুচক্রিকা যদি কমে যায় তাহলে আমাদের রক্তের যে ফ্লুইডগুলো আছে ওগুলা শরীরের বাইরে বিভিন্ন টিস্যুতে চলে আসে, তখন আমাদের শরীরের বিভিন্ন অংশ ফুলে যায়, ইডেমা ডেভেলপ করে। যদি আমাদের শরীরে কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করে বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে আমরা কমপ্লিট ব্লাড কাউন্টে দেখব নিউট্রোফিলের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। আর যদি ভাইরাল ইনফেকশন হয়, যেহেতু ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে আমাদের অ্যান্টিবডি তৈরি করা লাগবে, সেক্ষেত্রে আমাদের লিম্ফোসাইট কাউন্টটা বেড়ে যাবে, কারণ লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। তারপর যখন আমাদের শরীরে খোস পাঁচড়া বা চুলকানি জাতীয় কোনো কিছু থাকবে, তখন ইউসিনোফিলের পরিমাণটা বেড়ে যাবে। এছাড়াও আমরা কিছু পরিমাপ দেখি, এখানে হচ্ছে পিসিভি আছে, এমসিএইচ আছে, এমসিএইচসি আছে, এমসিভি আছে, তারপর হচ্ছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট বা ইএসআর দেখি, এগুলা মোটামুটি সিবিসিতে দেখা হয়। ডায়াবেটিস নির্ধারণের ক্ষেত্রে আমরা রক্তে গ্লুকোজের পরিমাণ দেখতে পারি র্যান্ডম ব্লাড সুগার এবং ফাস্টিং ব্লাড সুগার, এই দুইটা টেস্টের মাধ্যমে। এখন এগুলোর পরিমাণ যদি নর্মালের চেয়ে বেশি থাকে, তাহলে আমরা রোগীকে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট নামক এক ধরনের টেস্ট করি, এর মাধ্যমে আমরা ডায়াবেটিসটা নির্ধারণ করতে পারি। প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে ব্লাড গ্রুপিং এবং আরএস টাইপিং, মানে রক্তটা পজিটিভ না নেগেটিভ, সেটা ভালো মতো দেখে নিতে হবে। কারণ হচ্ছে রোগীর যে কোনো সময় রক্ত শূন্যতা হইতে পারে, তাহলে রক্ত লাগতে পারে, তার ডেলিভারির সময় ব্লিডিং হইতে পারে, যদি সিজার হয় তখন রক্তের প্রয়োজন হইতে পারে। তো এসব কারণে এসব জিনিসগুলো সিবিসি থেকে জানতে হবে। এরপর আসি বিভিন্ন অঙ্গের টেস্ট, যেমন হচ্ছে মস্তিষ্ক বা ব্রেন। ব্রেনের ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান এবং এমআরআই করতে পারি। যদি কেউ স্ট্রোক করলে তার রক্তক্ষরণ হইতে পারে, ব্রেনের কোনো অংশের কার্যকারিতা কমে যেতে পারে, তখন আমরা সিটি স্ক্যান এবং এমআরআই টেস্টগুলো করতে দেই। তারপর হচ্ছে আমরা যদি ফুসফুসের টেস্ট করতে দেই, ফুসফুসে প্রথমে তো আমরা সিবিসি করবই, তারপরে আমরা চেস্ট এক্সরে করতে পারি। ফুসফুসের ক্ষেত্রে আমরা আরো দুইটা টেস্ট করি, এগুলো হচ্ছে যদি কারো কফ থাকে তো সেক্ষেত্রে আমরা কফটা পরীক্ষা করতে পারি, আর ব্লাড কালচার করতে পারি। ব্লাড কালচার করলে যদি তার ফুসফুসের মধ্যে কোনো ইনফেকশন থাকে তাহলে সেটা ধরা পড়বে। হার্টের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট, কারণ রক্তের সাথে হৃৎপিণ্ড অনেক বেশি সম্পর্কিত। এরপর দেখব ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইকোকার্ডিওগ্রাফি,
এবং হার্টের কয়েকটি মার্কার, এদেরকে বলা হয় সিকেএমবি, ট্রপোনিন আই এবং ট্রপোনিন টি। এগুলোর মাধ্যমে আমরা হার্টের ফাংশন জানতে পারবো। এরপর আমরা দেখব থাইরয়েড গ্রন্থির কার্যক্রম। থাইরয়েড গ্রন্থির কার্যক্রম ঠিক আছে কিনা সেটা নির্ভর করে তিনটি হরমোনের উপর। একটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা সিরাম TSH, এরপর ট্রাইআয়োডোথাইরোনিন বা T3 এবং থাইরোক্সিন বা T4। এই তিনটা হরমোনের পরিমাণটা নির্ধারণ করে যদি নর্মাল থাকে তাহলে থাইরয়েড ফাংশনটা নর্মাল থাকে, মানে থাইরয়েডের কার্যকারিতাও নর্মাল আছে। যদি থাইরয়েড গ্ল্যান্ডের হরমোনগুলোর মধ্যে কোনো অ্যাবনর্মালিটি থাকে তখন সেক্ষেত্রে আমরা FNAC করতে পারি, আল্ট্রাসোনোগ্রাম অফ থাইরয়েড গ্ল্যান্ড করতে পারি এবং লোবেক্টমি করতে পারি। এরপর আসি লিভারের ক্ষেত্রে। লিভারের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেখব, কারো যদি জন্ডিস থাকে তাহলে তার সিরাম বিলিরুবিনের লেভেলটা অনেক বেশি বেড়ে যাবে। তারপর আমরা দেখব হচ্ছে কিছু এনজাইম, সিরাম ALT বা অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, তারপর সিরাম AST বা অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ। এই এনজাইমগুলা যখন বেড়ে যাবে তখন বুঝতে হবে যে লিভারের ফাংশনের কোনো প্রবলেম হয়েছে। তারপর আমরা দেখব হচ্ছে কিছু ভাইরাল মার্কার, যেমন হচ্ছে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিবডি, তারপর NTSCV, তারপর হেপাটাইটিস বি এর DNA টেস্ট। এগুলোর মাধ্যমে হচ্ছে যকৃতের কোনো ভাইরাস আক্রমণ করছে কিনা এটাও জানা যাবে। লিভারের ক্ষেত্রে আমরা আরো কয়েকটা জিনিস দেখি। এটা হচ্ছে সিরামের মোট প্রোটিনের পরিমাণ, সিরামের অ্যালবুমিনের পরিমাণ, সিরাম অ্যালবুমিন এবং গ্লোবিউলিনের অনুপাত। যদি লিভারের কোনো সমস্যা থাকে তাহলে এইসব প্রোটিনের পরিমাণ এবং অনুপাত কমে যায়। আর আমরা আরেকটা জিনিস দেখি, সেটি হলো প্রোথ্রম্বিন টাইম। প্রোথ্রম্বিন টাইমটা লিভার যদি ড্যামেজ হয় বা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে প্রোথ্রম্বিন টাইমটা বেড়ে যাবে। যদি কারো পিত্তথলিতে সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা তিনটা টেস্ট করি। একটা হচ্ছে CBC বা কমপ্লিট ব্লাড কাউন্ট, আরেকটা হচ্ছে সিরাম বিলিরুবিন, আরেকটা সিরাম অ্যালকালাইন ফসফেটেস এনজাইমের টেস্ট। এরপর আমরা করব অগ্ন্যাশয় টেস্ট। অগ্ন্যাশয় টেস্টের ক্ষেত্রে প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে সিরাম লাইপেজ এনজাইম। লাইপেজ এনজাইম বেড়ে যাবে যদি অগ্ন্যাশয় ক্ষতিগ্রস্ত হয় এবং এই এনজাইমের কারণে রোগীর পায়খানার প্রকৃতি আঠালো হয়ে যায়। এরপর করব হচ্ছে সিরাম অ্যামাইলেজ এনজাইম, এটাও বেড়ে যাবে যখন অগ্ন্যাশয় ক্ষতিগ্রস্ত হবে। এরপর আমরা দেখব কিডনির টেস্ট। কিডনির টেস্টের ক্ষেত্রে প্রথমে দেখব সিরাম ক্রিয়েটিনিন লেভেল। যখন কিডনি ক্ষতিগ্রস্ত হবে তখন সিরাম ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যায়। এছাড়া আমরা কিডনির ফাংশন দেখার জন্য ইউরিন রুটিন মাইক্রোস্কোপি এক্সামিনেশন দিই, মানে ইউরিন RME যেটা করে। এটাতে হচ্ছে ইউরিনের বর্ণ দেখব, ইউরিনের pH দেখব, ইউরিনের মধ্যে দিয়ে কোনো অ্যাবনর্মাল কোনো জিনিস আসছে কিনা, কোনো প্রোটিন বেরোচ্ছে কিনা, কোনো গ্লুকোজ বেরোচ্ছে কিনা, কোনো ব্লাড সেল বেরোচ্ছে কিনা, এগুলো হচ্ছে ইউরিন রুটিন এন্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের মাধ্যমে জানা যায়। তারপর আমরা দেখব হচ্ছে যদি কিডনির কোনো সমস্যা থাকে বা আপনার মূত্রথলিতে কোনো সমস্যা থাকে তখন আমরা আল্ট্রাসোনোগ্রাম দিই, আল্ট্রাসোনোগ্রাম অফ KUB, মানে কিডনি, ইউরেটার অ্যান্ড ব্লাডার। তো এভাবে হচ্ছে আসলে কিডনি ফাংশনটা দেখা হয়। কারো প্রোস্টেট গ্রন্থিতে কোনো সমস্যা আছে কিনা সেটার জন্য আমরা প্রথমত ইউরিন টেস্ট করব, এরপর প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন নামে একটা টেস্ট করব। এটি বেড়ে গেলে তাহলে বুঝতে হবে প্রোস্টেট গ্রন্থির কোনো অ্যাবনর্মাল কন্ডিশন রয়েছে। যদি খাদ্যনালীর উপরিভাগে কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আমরা এন্ডোস্কোপি করতে পারি, এবং কারো যদি পায়ুপথে পাইলস থাকে সেক্ষেত্রে আমরা কোলোনোস্কোপি বা সিগময়েডোস্কোপি করতে পারি। এছাড়াও এখানে CBC করা হয়, কারণ পাইলস হলে কোষ্ঠকাঠিন্য হতে পারে, মানে পায়খানা শক্ত হয়ে যেতে পারে, সেক্ষেত্রে রক্তক্ষরণ হতে পারে। কারো যদি মলাশয়ের সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা প্রোক্টোস্কোপি করতে পারি। এরপর আমরা দেখব সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, ম্যাগনেসিয়াম এবং বাইকার্বনেটের পরিমাণ, কারণ এগুলাই আমাদের হৃৎপিণ্ডের যে হৃৎপিণ্ডের মাসলগুলোকে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে রক্ত পাম্প করে। তাহলে এগুলো অবশ্যই জানতে হবে। কারো যদি ডায়রিয়া হয় তাদের ক্ষেত্রে সোডিয়াম, ক্লোরাইড এবং পানির পরিমাণ অনেক কমে যায়, তাদের ক্ষেত্রে প্রেশারটাও কমে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের যাদের ক্রনিক ডায়রিয়া হয়, মানে 2-3 দিন ধরে বা 4-5 দিন ধরে ডায়রিয়া হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড এগুলোর লেভেলটা একটু দেখতে পারি, এই টেস্টের মাধ্যমে রক্ত থেকে নিয়ে টেস্ট করতে পারি। তো এভাবে আসলে সব টেস্টগুলো মোটামুটি করা হয়। তো যখন এইসব লেভেলের ঘাটতি থাকবে, মানে ধরেন সোডিয়াম বা ক্লোরাইডের পরিমাণটা কম, তো সেক্ষেত্রে আমরা ইমিডিয়েটলি আমরা স্যালাইন দিয়ে দিব। যদি কারো স্তনে টিউমার বা স্তন ক্যান্সার থাকে সেই ক্ষেত্রে আমরা ম্যামোগ্রাফি করতে পারি, FNAC করতে পারি, তারপর হচ্ছে MRI স্ক্যান করতে পারি, এরপর বায়োপসি করতে পারি। টিস্যু নিয়ে বায়োপসি করা যায়।
তো সেক্ষেত্রে তার টিউমার না ক্যান্সার সেটা আসলে ডায়াগনোসিস করা যাবে। এরপর আমরা করি হচ্ছে একটা টিউমার মার্কার, একে বলা হয় CA-15-3। এখন আসি পুরুষ প্রজননতন্ত্রের টেস্ট। পুরুষ প্রজননতন্ত্রের টেস্টের ক্ষেত্রে প্রথমে যেটা করব, আমরা যদি দেখি তার এক্সাইটমেন্ট ঠিক মতো না আসে বা তার টেস্টিস বা অন্ডকোষ ছোট হয়ে যায়, তখন সেক্ষেত্রে আমরা সিরাম টেস্টোস্টেরন হরমোনের টেস্টটা করতে দেই। এরপর যদি টেস্টিসে বা শুক্রাশয়ে যদি কোনো টিউমার থাকে, সেক্ষেত্রে আমরা আলফা ফেটোপ্রোটিন, তারপর হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন এবং ল্যাকটেট ডিহাইড্রোজিনেস এনজাইমের টেস্ট করতে দেই। যদি কারো ভেরিকোসিল থাকে অথবা তার শুক্রাশয় ছোট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা আল্ট্রাসোনোগ্রাম অফ বোথ টেস্ট করতে দেই। তাহলে বোঝা যায় যে তার ভেরিকোসিলের কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা অথবা তার শুক্রাশয়ের সাইজ ঠিক আছে কিনা এগুলা জানা যাবে। যদি কোনো পুরুষ মানুষ দীর্ঘদিন যাবৎ সেক্সুয়াল ইন্টারকোর্স করার পরও বাচ্চা নিতে অসুবিধা হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা বীর্য পরীক্ষা বা সিমেন অ্যানালাইসিস টেস্ট করতে পারি। এক্ষেত্রে বীর্যে শুক্রাণুর পরিমাণ জানা যাবে, কতটুকু শুক্রাণু সচল আছে সেটার পরিমাণ জানা যাবে। এখন আসি স্ত্রী প্রজননতন্ত্র। স্ত্রী প্রজননতন্ত্রের প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে জরায়ু। কারো জরায়ুর ক্যান্সার থাকলে আমরা ট্রান্সভেজাইনাল আল্ট্রাসাউন্ড করতে পারি, বায়োপসি করতে পারি, প্যাপ টেস্ট করতে পারি এবং CA-125 টিউমার মার্কার দেখতে পারি। জরায়ু মুখ বা সার্ভিক্সের ক্যান্সারের ক্ষেত্রে আমরা দেখব ভিজুয়াল ইন্সপেকশন বাই অ্যাসিটিক অ্যাসিড, হিউম্যান পেপিলোমা ভাইরাসের ডিএনএ টেস্ট বাই PCR, এরপর দেখব কলপোস্কোপি এবং প্যাপ স্মিয়ার। এখন যদি কারো ডিম্বাশয়ে টিউমার থাকে বা ডিম্বাশয়ের ক্যান্সার থাকে, সেই ক্ষেত্রে আমরা 3টা টিউমার মার্কার করব। একটা হচ্ছে আলফা ফেটোপ্রোটিন, একটা CA-125 আর একটা CA-19-9। স্ত্রী প্রজননতন্ত্রের ক্ষেত্রে আমরা কয়েকটি হরমোনের টেস্ট করব। একটা হচ্ছে সিরাম ইস্ট্রোজেন, সিরাম প্রোজেস্টেরন, সিরাম ফলিকল স্টিমুলেটিং হরমোন অ্যান্ড সিরাম লুটিনাইজিং হরমোন। যদি কারো হাত পায়ে ব্যথা থাকে বা হাত পায়ে ক্ষত হয়ে যায়, তখন সেক্ষেত্রে আমরা CBC টেস্ট করতে পারি। এক্ষেত্রে ESR কাউন্টটা বেড়ে যাবে। তারপর পাস কালচার করতে পারি, বোন স্ক্যান করতে পারি, MRI করতে পারি। ঠিক আছে, আজ এইটুকুই থাক। এরপর আমরা আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে পারেন, আপনার পরিচিত ভাই বোন যারা আছে তাদের সবার মাঝে শেয়ার করে দিতে পারেন, সবাইকে ইনভাইট করতে পারেন আমাদের পেজে। আর যারা এখন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এখন পর্যন্ত, তাদের প্রতি আসলে মন থেকে অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন সব সময়। আর চোখ রাখবেন আমাদের হেলথ কেয়ার টিপসের পর্দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।